নমস্কার। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মধ্যরাতে ফের সার্জিক্যাল স্ট্রাইক ভারতের, দফায় দফায় ড্রোন হামলা, ভেঙে গুড়িয়ে দেওয়া হলো আলফা ক্যাম্প। বাংলা বললেই বাংলাদেশি, হিমন্তের মন্তব্যে ফঁসছে বাঙালি। ফের নিম্নচাপের জেরে বঙ্গে ঘনিয়ে আসছে দুর্যোগ, সমুদ্রে যেতে মানা মৎস্যজীবীদের। ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা, প্রতিবাদে 16ই জুলাই পথে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের উপর নির্যাতনে দায়ী বিজেপির বিভাজন রাজনীতি, লিবারেশন। আগস্টেই দেশ জুড়ে ভোটার তালিকা সমীক্ষা, সুপ্রিম মামলার মধ্যেই তৎপর কমিশন। মেঘ ভাঙা বৃষ্টি, ভূমিধসে বিপর্যস্ত হিমাচল, মৃতের সংখ্যা বেড়ে 95। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। মধ্যরাতে হামলা এবারেও লক্ষ্য একাধিক ঘাঁটি। মুহুর্মুহু বিদেশের তৈরি ড্রোন গুড়িয়ে দিল ক্যাম্প। একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন, একেবারে অপারেশন সিঁদুরের ধাঁচে মায়ানমারে ড্রোন হামলা চালিয়েছে ভারত, তেমনটাই দাবি আলফার। ইতিমধ্যে আলফা স্বাধীন এই হামলার বিষয়টি মেনে নিয়েছে বলেও খবর ওই সংবাদ মাধ্যমগুলির প্রতিবেদন অনুসারে। জানা গিয়েছে, গতকাল নিষিদ্ধ ঘোষিত আলফা দাবি করেছে যে ভারতীয় সেনাবাহিনী মায়ানমার সীমান্তে তাদের শিবিরে ড্রোন হামলা চালিয়েছে। আলফা স্বাধীন জানিয়েছে, শনিবার গভীর রাতে আলফার একাধিক শিবিরে ক্রমাগত হামলা চালায় ভারতীয় বাহিনী। এই হামলায় ভারতীয় বাহিনী মূলত ফ্রান্স এবং ইসরায়েলের তৈরি ড্রোন ব্যবহার করেছে বলেও দাবি তাদের। আলফা জানিয়েছে, ভারতীয় বাহিনীর হামলায় কেবল শিবির ধ্বংস হয়েছে তাই নয়, প্রাণ গিয়েছে আলফা স্বাধীনের নিম্ন পরিষদের সভাপতি নয়ন অসমের। আরও অন্তত 19 থেকে 20 জন জখম হয়েছে হামলায়। তবে আলফা দাবি করার পরেও যদিও সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এই ঘটনার কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত আলফার দাবি প্রসঙ্গে সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনীর কাছে এই ধরনের কোনো অভিযানের কোনো তথ্য নেই। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য ঘিরে তোলপাড় দেশ। অসমের মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, যে জনগণনা হবে সেখানে নিজেদের বাংলা ভাষাভাষী পরিচয় দিলে তাকে বাংলাদেশি চিহ্নিত করা হবে, অর্থাৎ বাংলায় কথা বললে সে বিদেশি, সে বাংলাদেশি। অসমের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডেলে তৃণমূল লিখেছে, ভাবুন তো, গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলছেন যে যারা জাতিগত জনগণনায় নিজেদের মাতৃভাষা বাংলা উল্লেখ করেছেন তারা নাকি অবৈধ বাংলাদেশি। বিজেপি বাঙালি আর বাংলাদেশের মধ্যে পার্থক্যটাই মুছে দিতে চাইছে। এটা অত্যন্ত লজ্জাজনক যে ভারতবর্ষের একটি রাজ্যের মানুষ জনপ্রতিনিধিদের দ্বারাই এমন ঘৃণা এবং বিদেশি তকমা পেয়ে বিদ্বেষের শিকার হচ্ছেন। এই পুরো ঘটনাই বিজেপির সেই সুপরিচিত এজেন্ডার অংশ যেখানে বাঙালিদের বাংলাদেশি বলে চিহ্নিত করে দেশ ছাড়া করে দেওয়া এবং শেষে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর পরিকল্পনা করা হবে। কিন্তু এ কথা জেনে রাখুন, আমরা কোনো দিন আমাদের রাজ্যের মানুষকে নিজের দেশেই বিদেশি হয়ে যেতে দেব না। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা অসমের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। বাঙালি সম্পর্কে বিদ্বেষ ছড়ানো হচ্ছে, তার তীব্র নিন্দা জানানো হয়েছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। বাংলা থেকে যেসব পরিযায়ী শ্রমিক বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছেন তাদের হেনস্থা করা হচ্ছে, এমনকি তাদের গ্রেফতার করে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপি বাঙালি বিরোধী। সেই বিজেপি বাংলায় ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে। বাংলার মানুষ এর কড়া জবাব দেবেন। অসমের মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের পর বাঙালিরা ক্ষোভে ফুঁসছেন। অভিযোগ উঠেছে, অসমে এনআরসি আতঙ্ক ছড়ানো হচ্ছে, বাঙালি বিদ্বেষ ছড়ানো হচ্ছে বিজেপি রাজ্যে। অসমের মুখ্যমন্ত্রীর এই নয়া নিদানে বিতর্কের ঝড় বইছে। রবীন্দ্রনাথ, নেতাজি, স্বামীজির বাংলাকে অপমান করা হয়েছে। জাতিহিংসার বিরুদ্ধে জনমত গড়ার আহ্বান শুভবুদ্ধির সম্পন্ন মানুষের। বৈধ নথি থাকলেও রাজস্থান, অসম, দিল্লিতে হেনস্থা করা হচ্ছে বাঙালিদের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর এই আচরণের তীব্র নিন্দা জানিয়েছিলেন।
কেন্দ্রকে এ বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছিলেন। কিন্তু তারপরও নীরব কেন্দ্রের মোদী সরকার। যে বাংলা ভারতের স্বাধীনতা আন্দোলনের পথ দেখিয়েছে, সেই বাংলাকেই বারবার বিজেপির অপমান নিয়ে সোচ্চার বাঙালি জাতি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি উত্তর ওড়িশা ও বাংলার উপকূলে অবস্থান করেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘন্টায় এই এলাকায় নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। একই সঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এই সিস্টেমের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা সব জেলাতে। দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুরে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে 6 জেলাতে: বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার 5 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বেশি বৃষ্টি হবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। নিম্নচাপ তৈরি হচ্ছে, সমুদ্র উত্তাল থাকবে। এই কারণে আগামী 24 ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাংলা ও উড়িষ্যার মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গে ভারী বৃষ্টি হবে। নদীর জলস্তর বৃদ্ধির সম্ভাবনা। নিচু এলাকা প্লাবিত হতে পারে। ট্রাফিক মুভমেন্ট স্লো হতে পারে। অর্থাৎ নিম্নচাপের জেরে আগামী সপ্তাহে বঙ্গে ঘনিয়ে আসছে দুর্যোগ। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠছে লাগাতার। প্রতিবাদে আগামী 16 জুলাই পথে নামবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা 1টায় কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে মিছিলটি শেষ হবে ডোরিনা ক্রসিংয়ে। এই মিছিলে হাওড়া, ভাঙড়, দমদম ও সল্টলেকের তৃণমূলের নেতাকর্মী সমর্থকরা সামিল হবেন বলেই জানালেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। একই দিনে দুপুর 2টো থেকে জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি হবে বলেও জানিয়েছেন তিনি। ওড়িশা, দিল্লির জয় হিন্দ কলোনি থেকে শুরু করে একাধিক রাজ্যে লাগাতার বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠছে। বাংলা বললেই নাকি অত্যাচারিত হতে হচ্ছে। বিদ্যুৎ ও জলের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। দিন কয়েক আগে এক্স হ্যান্ডেলে এ বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাঙালি হেনস্থার প্রতিবাদে পথে নামছেন তিনি। গতকাল সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানেই বিষয়টি জানান তিনি। এদিন ভিন রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে একরাশ ক্ষোভ উগরে চন্দ্রিমা বলেন, আমরা অবাক, এ কোন দেশ? বিজেপি শাসিত যে কোনো রাজ্যে গেলেই সে বাঙালি হলে নাকি দেশবাসী নয়। বাংলার অস্মিতাকে অপমান করা হচ্ছে প্রতি মুহূর্তে। আর এই অপরাধমূলক কাজে মদত দিচ্ছে কেন্দ্র সরকার। মানুষ আতঙ্কিত। বাঙালি হলেই বিদ্যুৎ, জলের লাইন কেটে দিচ্ছে। পরিচয়পত্র থাকলেও কোনো লাভ হচ্ছে না। সেই সঙ্গে এনআরসি আতঙ্ক। আমরা এই অত্যাচারকে ধিক্কার জানাই। মমতা বন্দ্যোপাধ্যায় আগেও প্রতিবাদ করেছেন, এবারও প্রতিবাদ করবেন। সেখানেই 16 জুলাই মিছিলের কথা ঘোষণা করেন চন্দ্রিমা। জানিয়েছেন, আগামী 16 জুলাই 1টায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মিছিল হবে। একই দিনে দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত জেলায় জেলায় মিছিল হবে। দিল্লিতেও প্রতিবাদ কর্মসূচি হবে বলে জানিয়েছেন চন্দ্রিমা। বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। মামলা উঠেছে সুপ্রিম কোর্টে। এর মধ্যেই সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর,
আগামী আগস্ট মাস থেকেই দেশব্যাপী ভোটার তালিকা সংক্রান্ত সমীক্ষা শুরু করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। যদিও সুপ্রিম রায়ের উপরে নির্ভর করছে পাকা দিনক্ষণ। বিহারে ভোটার তালিকা সংশোধনের অন্যতম উদ্দেশ্য হল অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া। কমিশন জানিয়েছে, যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোট দানের অধিকার পান সেটা নিশ্চিত করতেই এই সংশোধনী। বিহারের পরে এক এক করে অন্যান্য রাজ্যগুলিতে ভোটার তালিকা সংশোধনের কাজ হবে বলে আগেই জানা গিয়েছিল। গতকাল পিটিআই জানিয়েছে, আগামী মাস থেকেই এই প্রতিক্রিয়া শুরু করতে চাইছে কমিশন। সেই মতো বিভিন্ন রাজ্যে কমিশনের কর্মীদের নির্দেশও দেওয়া হচ্ছে। যদিও বিশেষ নিবিড় সমীক্ষার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একাধিক মামলা চলছে। আগামী 28শে জুলাই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ওই দিনই দেশব্যাপী সমীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কমিশন। এদিকে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, বিহারে ভোটার তালিকাতে বিদেশি অনুপ্রবেশ মিলেছে। নেপাল, বাংলাদেশ, মায়ানমারের বহু নাগরিক ঢুকে রয়েছেন তালিকায়। রিপোর্টে দাবি করা হয়েছে, ভোটার তালিকায় এমন কিছু ভোটারের নাম ঢুকে রয়েছে যাদের বিহারে কোনো স্থায়ী ঠিকানাই নেই। চলতি বছরের শেষের দিকে বিহারে বিধানসভা নির্বাচন, এরপর 2026 সালে একে একে নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গ, অসম, পুদুচেরি, তামিলনাড়ু এবং কেরালে। দেশের বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনের আগেভাগে কমিশনের বিশেষ নিবিড় সমীক্ষার উদ্যোগ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ঐক্য মঞ্চ। অভিযানের রুটম্যাপ চূড়ান্ত না হলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রবিবার থেকেই তৎপর হয় হাওড়া সিটি পুলিশ। আন্দোলনকারীদের রুখতে হাওড়া শহরের 4 মূল জায়গায় বসানো রয়েছে লোহার ভারী ব্যারিকেড। একই সঙ্গে বারবার সোম ও মঙ্গলবারকে নবান্ন অভিযানে বেছে নেওয়ার জন্য তাদের ব্যবসা মার খাচ্ছে বলে ক্ষুব্ধ হয়েছেন মঙ্গলাহাটের ব্যবসায়ীরা। কারণ নবান্ন অভিযান হলেই মঙ্গলাহাটের ব্যবসায়ীদের সকাল সকাল দোকানপাট বন্ধ করে দিতে হচ্ছে। ফলে পুজোর আগে ব্যবসায় মার খাচ্ছেন ব্যবসায়ীরা। আর তাই আজ সোমবার মঙ্গলাহাটের ব্যবসায়ীরা এ নিয়ে হাওড়া থানা ঘেরাও করবেন বলে জানিয়েছেন। শনিবার থেকেই নবান্নে ঢোকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে আটকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। নবান্নের দিকে যাওয়ার শহরের মূল 4টি প্রবেশপথকে বড় বড় লোহার ব্যারিকেড দিয়ে সিল করে দেওয়া হবে। জিটি রোডের বঙ্গবাসী মোড়, ফরসর রোডের রামকৃষ্ণপুর ঘাট গেট, কাজীপাড়া মোড় ও সাঁতরাগাছি মোড়ে বসানো হচ্ছে মূল ব্যারিকেডগুলো। বড় রাস্তার পাশাপাশি নবান্ন সংলগ্ন শিবপুর, মন্দিরতলা, বেলেপুল এলাকাতেও ছোট গার্ডরেল বসানো হয়েছে। মূল 4 পয়েন্টেই 25টি করে হাই রেজলিউশনের ক্যামেরা বসানো হয়েছে। প্রতিটি পয়েন্টে মোতায়েন থাকছে র্যাফ, 2টি জল কামান প্রস্তুত রাখা হয়েছে। সিসিটিভির মাধ্যমেও দিনভর কন্ট্রোল রুমে বসে নজরদারি চালাবেন পুলিশ কর্মীরা। বিভিন্ন কমিশনারেট থেকে বাড়তি 2000 পুলিশ নিয়ে আসা হয়েছে। এই প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের এক পদস্থ কর্তা বলেন, অভিযানকারীদের রুটম্যাপ যেহেতু সুনিশ্চিত হয়নি তাই সব দিকের পরিস্থিতির উপরই নজর রাখা হবে। এদিকে এদিনও চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা মঞ্চের নবান্ন অভিযানের কারণে সকাল 8টার মধ্যে তাদের হাট গুটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। পোড়া মঙ্গলহাট ব্যবসায়ী সমিতির সভাপতি মলয় দত্ত বলেন, চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য আমরাও সহমর্মী, কিন্তু বারবার বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে সোম ও মঙ্গলবারকেই নবান্ন অভিযানের দিন হিসেবে বেছে নেওয়া হচ্ছে। সপ্তাহে এই 2টি দিনের ওপরেই গোটা মঙ্গলাহাটের ব্যবসা নির্ভর করে। লক্ষ লক্ষ টাকার ক্ষতি হচ্ছে। ভাঙড়ে তৃণমূল অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁ খুনে আরও 3 জনকে গ্রেফতার করল পুলিশ। গতকাল রাতে আজারউদ্দিন মোল্লা, জাহান আলী খান ও রাজু মোল্লাকে গ্রেফতার করে কাশীপুর থানার পুলিশ। সোমবার ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। তৃণমূল নেতা খুনের পর গতকাল দলেরই নেতা মোফাজ্জেল মোল্লাকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃত ভাঙড় বিধানসভা তৃণমূল কমিটির সদস্য। সূত্রের খবর, তাকে জেরা করেই বাকি অভিযুক্তদের ব্যাপারে জানতে পারেন তদন্তকারী আধিকারিকরা। এরপরই অভিযান চালিয়ে এই 3 জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে অভিযান চালিয়ে বিজয়গঞ্জ বাজার ও চক মরিচা এলাকা থেকে এই 3 জনকে গ্রেফতার করা হয়। বাড়ি থেকে অদূরেই শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা খুন হওয়ার পর তোলপাড় হয় রাজ্য রাজনীতি। উত্তর কাশীপুর থানার পাশাপাশি কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তর, গুন্ডা দমন শাখা এবং স্পেশাল ব্রাঞ্চের দুঁদে অফিসাররা
তদন্ত শুরু করেন। পাশাপাশি খোদ লালবাজারের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এবং ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষও ঘটনায় বিশেষ নজর দিয়েছেন। পুলিশের একটি সূত্রে জানা গিয়েছে, খোদ লালবাজারের গোয়েন্দা প্রধান ঘন্টার পর ঘন্টা মোফাজ্জলকে জিজ্ঞাসাবাদ করেন। এরপরই এই 3 জনের ব্যাপারে জানতে পারা যায়। তৃণমূল নেতা খুনে দলেরই নেতা গ্রেপ্তার হলেও বিধায়ক শওকত মোল্লার দাবি করেন এই খুনের ঘটনায় যুক্ত রয়েছে আইএসএফ। অভিযুক্তকে তৃণমূল নেতা বলা হলেও তিনি তৃণমূলের নেতা নয় বলে দাবি করছেন তিনি। উল্লেখ্য, দলীয় বৈঠক সেরে ফেরার পথে বৃহস্পতিবার রাতে বাড়ির কাছেই দুষ্কৃতীদের গুলিতে খুন হন ভাঙড়ের চালতাবেরিয়া অঞ্চলের তৃণমূল সভাপতি রাজ্জাক খাঁ। পুলিশ সূত্রে খবর, প্রথমে পরপর 3টি গুলি করা হয়, পরে মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। সেই ঘটনায় প্রথমে একজনকে গ্রেপ্তার করে পুলিশ, তাকে জিজ্ঞাসাবাদ করে আরও 3 জনকে গ্রেপ্তার করা হলো। সব মিলিয়ে তৃণমূল নেতা খুনে ধৃতের সংখ্যা বেড়ে হলো 4। তবে মৃত্যুর কারণ নিয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। রাজ্যে বিধানসভা নির্বাচনের আর কয়েক মাস বাকি, তার আগে কেষ্টগড় বীরভূমে বিজেপির জয় জয়কার। সাঁইথিয়াতে ইটাহাট সমবায় সমিতির নির্বাচনে 9টি আসনের সবগুলোই জিতল গেরুয়া শিবির। রাজ্যের শাসক দল একটা আসনও পেল না। নির্বাচনে অংশগ্রহণ করেছিল বামেরাও, কিন্তু তারাও কোনো দাগ কাটতে পারল না। ইটাহাট সমবায় সমিতিতে মোট ভোটারের সংখ্যা ছিল 928। বিজেপি, তৃণমূল এবং বামেরা নির্বাচনে অংশ নিয়েছিল। এদিন ফল ঘোষণার পর দেখা যায় এই সমবায় নির্বাচনে তেমন ছাপ ফেলতে পারেনি তৃণমূল ও বামেরা। সব আসনে জেতার পর উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপি কর্মীরা। গেরুয়া আবির খেলেন, পরস্পরকে মিষ্টিমুখ করান বিজেপি কর্মীরা, মিছিলও করেন তাঁরা। সমবায় সমিতিতে জয়ের পর বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, তৃণমূলের শক্ত ঘাঁটি অনেকদিন আগেই ভেঙে গিয়েছে, এখন গাজোয়ারি ঘাঁটি বলতে পারেন। যেখানে ভোট হয়েছে তৃণমূল গাজোয়ারি করেছে, পুলিশকে ব্যবহার করেছে, কিন্তু যেখানে মানুষ ভোট দিতে পেরেছেন সেখানে তৃণমূল হেরেছে। তিনি আরও বলেন, বীরভূম জেলার মধ্যে ময়ূরেশ্বর বিজেপির শক্ত ঘাঁটি, আমরা সব আসনে জেতার ব্যাপারে আশাবাদী ছিলাম। তৃণমূলের নেতারা এখানে রাজনীতির নামে প্রহসন চালায়, তবে শুধু এখানে নয়, মানুষ যেখানেই ভোট দিতে পারবেন সেখানেই বিজেপি জিতবে। সমবায় সমিতির ভোটে পরাজয় নিয়ে বীরভূমে তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ বলেন, আমরা 365 দিন মানুষের পাশে থাকি, ফলে যেখানে এই ফল হয়েছে সেখানকার তৃণমূল নেতৃত্বের ব্যর্থতা রয়েছে, স্থানীয় নেতাদের কিছু কিছু ব্যর্থতা রয়েছে, তবে এর প্রভাব 26-এর নির্বাচনে পড়বে না, আমরা 11টি আসনেই জিতব। তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গড় হিসেবে পরিচিত বীরভূম লোকসভা নির্বাচনের এই জেলার 2টি আসনেই জিতেছে তৃণমূল। আবার 21-এর নির্বাচনে বীরভূমের 11টি আসনের মধ্যে 10টি পায় ঘাসফুল শিবির, 1টি আসনে জেতে বিজেপি। 26-এর বিধানসভা নির্বাচনে এই জেলায় ফল কী হবে তা নিয়ে এখন থেকেই শুরু হয়েছে জল্পনা। ডিভিসি ফের রাজ্য সরকারকে না জানিয়েই বিশাল পরিমাণ জল ছেড়ে দেওয়ায় নতুন করে উত্তেজনা ছড়ালো নবান্ন ও ডিভিসির মধ্যে। শুক্রবার 55,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি, যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে রাজ্য। সেচ দপ্তরের তরফে পাঠানো এক কড়া ইমেলে জানানো হয়েছে, রাজ্যকে না জানিয়েই জল ছেড়ে দেওয়ায় হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। রাজ্যের তরফে সাফ জানানো হয়েছে, কিছুদিন আগেই এই সমস্ত এলাকা জলমগ্ন হয়েছিল, এখনও সেখানে পুনর্গঠন ও সংস্কারের কাজ চলছে, তার মধ্যেই আবার জল ছাড়লে সেই কাজ ব্যাহত হবে। সেচ দপ্তরের দাবি, কেন্দ্রীয় জলপথ কমিশনের রিপোর্ট অনুযায়ী পাঞ্চের জলাধারে জলস্তর তখনও 411 ফুটের আশেপাশে ছিল, তবুও কেন এই জল ছাড়া হলো তার ব্যাখ্যা চাওয়া হয়েছে ডিভিসিকে পাঠানো ইমেলে। রাজ্য সরকারের অভিযোগ, আগেও একাধিকবার রাজ্যকে না জানিয়ে জল ছেড়ে বন্যা পরিস্থিতি তৈরি করেছে ডিভিসি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেও এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, এটি ম্যানমেড বা মানুষ সৃষ্ট বন্যা। এই পরিস্থিতির মধ্যেই দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টি চিন্তা বাড়াচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহের শুরুতেও একাধিক জেলায় চলবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। বিশেষ করে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের নিচু এলাকাগুলিতে জলের চাপে বিপর্যস্ত অবস্থা তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের মতে, যখন নদী কার্যত টইটুম্বুর, তখন অতিবৃষ্টি ও অতিরিক্ত জল ছাড়া একসঙ্গে হলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। মনে করিয়ে দেওয়া হচ্ছে 2017 ও 2021 সালের বন্যার স্মৃতি, যেখানে
একাধিক জেলার বহু নিচু এলাকা কার্যত জলের তলায় চলে গিয়েছিল। প্রশাসনের তরফেও ইতিমধ্যে নিচু এলাকাগুলিতে জারি করা হয়েছে সতর্কতা। সব মিলিয়ে আবহাওয়া ও জলছাড় দুয়ের মিলিত চাপে ফের দক্ষিণবঙ্গের একাধিক জেলা বড়সড় প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞ মহলের। রাজ্য সরকার চাইছে ভবিষ্যতে জল ছাড়ার আগে বাধ্যতামূলকভাবে আলোচনার পথে হাঁটুক ডিভিসি।